সত্ত্বেও ইউনূসকে রাষ্ট্রপতি নির্বাচনে তাকে অংশগ্রহণ করতে দিচ্ছে না। বিএনপি ডিসিশন নিয়েছে যে মির্জা ফখরুল বিএনপির হয়ে রাষ্ট্রপতি হবেন। আবার 2024-এর জঙ্গিদের পক্ষ হয়ে যে জাতিসংঘ রাস্তায় নেমেছিল, সেই জাতিসংঘ এখন আর এই যে আইসিটি নামে যে থিয়েটার করেছে, সেই থিয়েটারে কোনো ধরনের সহযোগিতা করছে না। আমরা তো ভবিষ্যতে ভলকার ট্যুরকে কিন্তু ইয়ের সাথেই বিচার করব, তাজুল, ইউনূস, ফরহাদ মজহার, এইভাবে 24-এর যত ধরনের ক্রিমিনাল আছে, মাহমুদুর রহমান, পিনাকি, ইলিয়াস, এদের সাথে আমরা যখন বিচার করব, আমরা কিন্তু ভলকার ট্যুরকেও বিচার করব। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভলকার ট্যুরকে বিচার করে কি হবে, তাকে তো নিয়ে আসা যাবে না, না যাক, কিন্তু সে একটা ক্রিমিনাল হিসাবে থাকবে, তার সাজা হবে বাংলাদেশে। এটাই জাতিসংঘের জন্য একটা বড় ধরনের শিক্ষা হয়ে যাবে। আর বাংলাদেশ একটা সঠিক পথে চলে আসবে। আমি বুঝতে পারছি এবং সবাই বুঝতে পারছে যে যেই দম বন্ধ অবস্থা তারেক জিয়া সৃষ্টি করেছেন 6 মাসে, আমরা তো ভেবেছিলাম যে এই ধরনের একটা বাজে অবস্থায় আসতে হয়তো 2 বছর লাগবে, 1.5 বছর লাগবে। 6 মাসে কিন্তু তারেক রহমান কোটাটা পূরণ করে দিয়েছেন এবং দেখিয়ে দিচ্ছেন যে 2001 থেকে 6 তখন বাংলাদেশের মানুষ কতটা সুখে ছিল। তার সাথে সাথে এখন দেখেন সব জায়গায় বোমা হামলা হচ্ছে, বোমা নিয়ে জঙ্গিরা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, যে কোনো সময় বড় ধরনের আঘাতের সবাই আশঙ্কা করছে, অর্থাৎ সবাই কিন্তু ভয় পাচ্ছে। এইটাই ছিল 2001 থেকে 6-এর বাংলাদেশ। তবে 2001 থেকে 6 তারেক রহমানের মাথার উপর একটু ঠান্ডা চিন্তা করতে পারেন এমন একটা মানুষ ছিল, তিনি ছিলেন বেগম খালেদা জিয়া। এখন কিন্তু তারেক রহমানের মাথার উপর বেগম খালেদা জিয়া নাই। আমরা জানি তখন যদি বেগম খালেদা জিয়া না থাকতেন, হাওয়া ভবনের মাধ্যমে তারেক রহমান 2001 থেকে 6 বাংলাদেশকে আরো কত দূরে নিয়ে যেতেন। তিনি গ্রেনেড হামলা করে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে উড়িয়ে দিতে চেয়েছিলেন। এখন তো তারেক রহমান নিজেই লায়েক, এবং উনি তো উপরের কারো কথা শুনবেন না। উনি কি কারো কথা শুনবেন? কেউ যদি ওনাকে একটু বুদ্ধি দেয়, আমরা তো সেটা দেখছি না। আমরা দেখছি যে উনি ছোটখাটো কাজও কিন্তু নির্বোধের মতো করছেন। উনি মনে করেন যে ভারতের যে হাই কমিশনার আছে, তাকে যদি ওনার সামনে মাটিতে বসিয়ে রাখা হয়, উনি বড় ধরনের একজন প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এই যে জঙ্গিদের আইডিয়াগুলা উনি বাংলাদেশে প্রতিষ্ঠিত করছেন, এতে করে তারেক রহমান, উনি যে সেই একজন শিশু তারেক রহমান, কিংবা সন্ত্রাসীদের এবং দুর্নীতি করা যে তারেক রহমান, হ্যাঁ, হাওয়া ভবনের তারেক রহমান, সেখান থেকে কি তিনি এক চুল সরে এসেছেন? একটা চুল তিনি সরে এসেছেন। তিনি ওই সময় না, ওটা তো তখনও পড়তেন, তিনি হাফাতার শার্ট তখনও পড়তেন, এখনো পড়েন। এই জায়গায় হয়তো আপনি একটু সুনাম করতে পারেন যে তারেক রহমান সাদা শার্ট পরে, হাফাতার। কিন্তু বাংলাদেশে কি শুধু হাফাতার একটা সাদা শার্ট পরলে বাংলাদেশের এই যে কোটি কোটি সমস্যা ঘনীভূত করেছেন তারেক রহমান, সেটার সমাধান হবে? মানুষের কোনো সমস্যার সমাধান এদের হাতে নাই। 2024-এর জঙ্গিদের না ছিল, জঙ্গিদের না ছিল ইউনূসের, না আছে তারেক রহমান, না আছে বিএনপির। এই জিনিসটা খেয়াল রেখে কিন্তু শেখ হাসিনার সৈনিকদের এখন প্রস্তুত হতে হবে। বাংলাদেশের মাটি এখন আগের যেই কোনো সময়ের চেয়ে এই জঙ্গিদের প্রতিকূলে। ওদের যা বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল, আমরা ইউনূসকে দেখবো, আমরা তারেক রহমানকে দেখবো, আমরা জঙ্গিদের দেখবো, একেবারে 2 বছরে তারা সবাইকে দেখে ফেলেছে। এখন দিনটা শেখ হাসিনার, গণ অভ্যুত্থানে দেখবেন এই শেখ হাসিনার আবার রাষ্ট্র ক্ষমতায় আসা হবে, এবং এই প্রক্রিয়ার মধ্যে কোনো পর্যায়ে শেখ হাসিনা সম্পর্কে কেউ কোনো ধরনের বেয়াদবি করবে, কথা বলবে এবং লিখবে, সেখানে শেখ হাসিনার অমর্যাদা হবে, এইসব জিনিস কিন্তু আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করব, এবং কোনোভাবেই আমরা শেখ হাসিনার প্রতি আর কোনো ধরনের অমর্যাদা আমরা কিন্তু বরদাস্ত করব না। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং এমনকি চীনের ভেতরেও 3 দেশের মধ্যে, বিশেষ করে ভারতীয় গোয়েন্দারা চেষ্টা করছেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিরাপদ করার জন্য। এটার যে বেআইনি ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে, বিচার করেছে, এগুলো স্থগিত করার ব্যাপারে সেখানে ইনায়েত কবির সাহেব লিখেছেন। এবং এই বক্তব্যগুলোর সত্যতা কোথা থেকে আসে জানেন? এই যে র্যাবের তো না,
চিফ পরাগ জৈন বাংলাদেশ যে ভিজিট করলেন, সেখানে পরাগ জৈন দুটো বিষয় আলোচনা করেছেন। এটা মোটামুটি সব পক্ষ থেকে বলা হয়েছে। একটা জিনিস ছিল যে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে 2024-এর পরে, সেটা এবং প্রমাণ সহ তারা কথা বলেছেন। আর দ্বিতীয় হলো যে শেখ হাসিনার নিরাপত্তা, তার স্বদেশ প্রত্যাবর্তন। এটা অনেকভাবে উড়িয়ে দেওয়া যায়, কেউ কেউ উড়িয়ে দিচ্ছে, কিন্তু যখন জঙ্গিরা বলতে আমি বলছি যে যারা 2024-এর জঙ্গি কোয়ালিশনের সমর্থক এবং তাদের মধ্য থেকে, বিশেষ করে আর্মিদের মধ্য থেকে উঠে আসা জঙ্গি, যেমন কর্নেল মোস্তাফিজ নামে একজন, সেও কিন্তু তার মতো করে বলেছে, কিন্তু বিষয়টা সত্যতা সেখানে সে তুলে ধরেছে। অর্থাৎ সকল পক্ষ থেকেই বলা হচ্ছে যে পরাগ জৈন সাহেবের এজেন্ডার মধ্যে ছিল বাংলাদেশে জঙ্গি উত্থান এবং শেখ হাসিনার নিরাপত্তা। এগুলো মোটামুটি অনেক ধরনের সংবাদ হয়েছে, বিশ্লেষণ হয়েছে, আপনারা এগুলো সব শুনেছেন। আমি যে জিনিসটার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো যে যা কিছুই ঘটুক না কেন, শেখ হাসিনা তো বাংলাদেশে আসবেনি, এ ব্যাপারে তিনিও ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন, আর এখান থেকে ফিরে যাওয়ার কোনো পথ নাই। কিন্তু এমন কোনো কিছু কোন তরফ থেকে আমরা সহ্য করব না যেটাতে আসলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অমর্যাদা হয়। শেখ হাসিনার মর্যাদাটা আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। দেখেন 2024-এ জঙ্গি উত্থানকালে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা ছেড়েছেন, সেটা তিনি স্পষ্টভাবে তখনকার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে টেলিফোনে আলাপ করেছেন, যে আলাপ ইউনূসী মানুষকে জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনা বলেছিলেন যে যেহেতু খুন হচ্ছে মানুষ, সেজন্য তিনি আর ক্ষমতা থাকবেন না, অর্থাৎ মানুষ খুন হচ্ছে এই প্রেক্ষাপটে তিনি ক্ষমতায় থাকবেন না। তিনি কিন্তু তখন ক্ষমতা থাকতে পারতেন একটা ড্রাস্টিক অ্যাকশন নিয়ে, বিশেষ করে এই ওয়াকারকে কোর্ট মার্শাল করে জেনারেল মুজিব বা আরো যারা ছিলেন জেনারেল তখনকার, তাদের কাউকে সেনাবাহিনী প্রধান করে অবশ্যই শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারতেন। হয়তো 200-250 জঙ্গি তার মধ্যে খুন হয়ে যেত। 200-250 জঙ্গিকে বাঁচানোর জন্য কিন্তু শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতাটাই ছেড়ে দিলেন। কিন্তু তাতে কি লাভ হলো বাংলাদেশে, সেটা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে দেখেছে কি হয়েছে। জঙ্গিরা সারা দেশ দখল করে নিয়েছে, দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে, শিল্প কলকারখানা ধ্বংস হয়ে গেছে, কালচার ধ্বংস হয়ে গেছে, সকল ধরনের সৃষ্টিশীল ক্ষেত্রগুলো ধ্বংস হয়ে গেছে। মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত না, শুধু মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্ন মুছে দেওয়া হয়েছে। জাতির পিতার মুক্তিযুদ্ধে যারা বীর ছিলেন, বীর শ্রেষ্ঠ ছিলেন, সকলের সব স্মৃতিচিহ্ন মুছে ফেলা হয়েছে, সব ধরনের ভাস্কর্য ভেঙে দেওয়া হয়েছে। গণভবনকে একটা কাল্পনিক জাদুঘর তৈরি করা হয়েছে, যেখানে 4000 কবর তৈরি করা হয়েছে। সেখানে লেকচার দেয়া হচ্ছে যে শেখ হাসিনা এখানে মানুষকে মেরে ফেলে দিতেন এই লেকে, সেই লেকের এই মানুষ, মরা মানুষ মাছ খেত, সেই মাছ শেখ হাসিনা খেত। এইভাবে তারা গণভবনকে জাদুঘরে তৈরি করেছে। আর সারা দেশে জঙ্গিবাদ ছেড়ে গেছে এবং আপনার মানুষের নিত্যদিনের জীবনযাপন, লোডশেডিং, গ্যাসের অভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি এবং চারিদিকে অনিশ্চয়তা, অর্থনৈতিক ভাঙ্গন, এগুলো এমন পর্যায়ে চলে এসেছে যে দেশ অলরেডি কিন্তু 2001 থেকে 6 তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার যেই মানুষের নাইটমেয়ার শাসন চলছিল, যে মানুষের দুঃস্বপ্ন, ওই 2001 থেকে 6 থেকে বের হওয়ার জন্য, মানে ওই সময়টা মানুষের আসলে দুঃস্বপ্নের মতো কেটেছে। সেই দুঃস্বপ্ন কিন্তু এখন তারেক রহমান সাহেব আবার ফিরিয়ে নিয়ে এসছে। তারেক রহমান এবং ইউনূস তারা প্রমাণ করে দিয়েছেন এর মধ্যে যে এই বাংলাদেশের কোনো ধরনের উন্নতি করার কোনো সুযোগ এবং সক্ষমতা, কোনো ধরনের ইচ্ছাও তাদের নাই। আর শেখ হাসিনা কি করেছেন সেটা তো তিনি পরবর্তীতে করে দেখিয়েছেন 2009 থেকে 26 সাল পর্যন্ত। অনেক ভয়ে ছিলাম গত ওইটি বুঝাইতে যে সরকারটা তাদের কষ্টের ফসল, এই সরকার যদি ফেল করে তাদের অবস্থা খারাপ হবে। সেই জায়গায় বলছে যে বিদ্যুৎ নিয়ে যা চলতেছে, যদি এক সপ্তাহ চলতে থাকে একটা সরকার পতন ঘটে যেতে পারে। এবার তার কি ভয়টা পাইতেছে। তো যখন মানুষ ভয় পায়, দেখবেন সে ইচ্ছা করে অনেক সময় অনর্থক কথা বলে, অর্বাচীন কথা বলে এবং জুড়ে জুড়ে কথা বলার চেষ্টা করে। কোনো যুক্তি থাকে না, নিজের শক্তি দিয়ে সবকিছু বোঝাতে চেষ্টা করে।
নতুন নতুন জিনিস আবিষ্কার করে। শিলাং সালাউদ্দিন এই জুতার আবিষ্কারের বিষয়টি আগে এইখানে সুবীর ভৌমিক যেটা বললেন, উনি তো মিথ্যা, ভারতীয় শুধু সাংবাদিক, বিবিসির সাংবাদিক সম্ভবত, এবং সিনিয়র, ভারতের সিনিয়র সাংবাদিক, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ওনারা। উনি এই কথাটা বললেন, মিথ্যা অর্থ কোনো কারণ নেই, সবাই জানি আমরা। ভারত জোর পায় না ধরে রজিতকে আশ্রয় নেয় দিত সালাউদ্দিনকে, তাহলে হয়তো সালাউদ্দিন পায় না ধরলে সালাউদ্দিন মানে আপনার না চাইলে, আশ্রয় না চাইলে সালাউদ্দিন ভারত নিরাপত্তা দিত না। আজকে যারা বঙ্গবন্ধু কন্যা নিরাপত্তা নিয়ে ভারত কেন দিচ্ছে প্রশ্ন তুলি সালাউদ্দিনরা, তো নিজের আমরা সমস্যা, আমরা নিজের কথা ভুলে যাই। অথবা এইটাও তো হইতে পারে সালাউদ্দিন খেলছে, এমনও তো হইতে পারে সালাউদ্দিনও তো খেলছে, ভারতের হয়ে খেলছে, হয়তো রয়ের হয়ে খেলছে। শেষে কি তার শেষে আমরা দেখবো কি অবস্থা হয়। এইখানে যে জুতায় যে রয়ের যে যিনি যার কথা সুবিধা বললেন, নিশ্চয় খালি পায়ে ছিল না, নিশ্চয় খালি পায়ে ছিল যখন সালাউদ্দিন পায়ে ধরেছে জুতা। ওইখানে জুতায় তো সে ভক্তি দিয়ে পায়ে ধরা মানে জুতায় ধরেছে রেবের অফিসারের, এখন সে পাল্টা নিতেছে। এই যে পুলিশ অফিসার, সে কিন্তু তার চাকরি কিভাবে বসকে খুশি করা যায় তার মন্ত্রী তো। একটা স্বরাষ্ট্রমন্ত্রী জুতায়, এই পুলিশরা তো এখন ইউনিয়ন লেভেলের বিএনপির যদি কেউ হয় তার জুতাও বহন করবে পুলিশরা, কারণ পুলিশরা এত ভীত হয়েছে যে পুলিশরা আমি দোষ দিতে চাই না, আর এত ভীত হয়েছে মুক্তিযুদ্ধের সময় তারা নিজের জীবন বিসর্জন দিয়েছে, প্রথমে শহীদ হয়েছে ওরা। এই জুলাই সন্ত্রাসের সময় আবারও তারা মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য বাংলাদেশে রক্ষা করার জীবন দিয়েছে, কিন্তু তারা ফল কিন্তু কিছুই পাচ্ছে না। স্বাধীনতার পরে পুলিশরা আর সেনাবাহিনী অন্যান্য বিজিবি যেভাবে উপকৃত হয়েছে, তাদের সুযোগ সুবিধা বাড়া হয়েছে, পুলিশের সুযোগ সুবিধা কি বাড়ানো হয়েছে? সেইভাবে বাড়ানো হয় নাই। শেষের দিকে বঙ্গবন্ধু কন্যা সরকারের সময় পুলিশের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করা হয়েছে, চলছিল, হয়তো ভবিষ্যতে হইতো। এই সেনাবাহিনীকে আমাদের পোষার কোনো প্রয়োজন ছিল না, প্রয়োজন নেই। যে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের, যিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জনক, তাকে হত্যা করতে পারে, কোনো প্রতিবাদ হয় না। যে সেনাবাহিনী যিনি দেশটিকে একটি উন্নত পর্যায়ে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছিলেন, টেক ফরওয়ার্ড বাংলাদেশ, তাকে ক্ষমতাচ্যুত করতে পারে, বেইমানি করতে পারে, একটা এর নামে ওই তথাকথিত জনগণের নামে যারা অভ্যুত্থান করতে পারে, সেই সেনাবাহিনীকে পোষার তো আমি কোনো প্রয়োজন মনে করি না। এটা তো আর যুদ্ধ করার প্রয়োজন নেই। আমি যদি ভারতের সাথে আমার যুদ্ধ করতে আমি পারবো না, আর যুদ্ধ আমি ভারত কারোর সাথে করার তো আমার সুযোগই নেই যুদ্ধ করার। আমি জুটে যুগ দিয়েছি সৌদি, কারণ কি আমাদের যুক্তিটা কি, পুঁতি যদি আক্রমণ করে সৌদি আমরা সেখানে অংশগ্রহণ করবো। আহারে আমাদের কি শক্তিটা, আমাদের সেনাবাহিনী। একটা সাধারণ মানুষ যখন এদেরকে ভুয়া বলে স্লোগান দেয়, কিচ্ছু করার ক্ষমতা এদের থাকে না। এরা দেশ এবং সরকারের রক্ষা করতে পারে। এই সেনাবাহিনী পুষার তো আমাদের কোনো প্রয়োজন ছিল না। কি প্রয়োজন এই সেনাবাহিনী পুষতেছি আমরা? বেসামরিক প্রশাসনকে সাহায্য করার যে সেনাবাহিনীর প্রয়োজন, কোন দেশে সেটা করে? কোন গণতান্ত্রিক দেশে, পাকিস্তান ছাড়া, আমি যদি বলি পাকিস্তান আর মায়ানমার তো সামরিক শাসনই চলতেছে। সামরিক প্রশাসনকে সেনাবাহিনী করে কোথাও কিন্তু বাংলাদেশে এটা হয়। গত 5ই আগস্টের পর থেকে, এর আগে থেকেই এই সেনাবাহিনী এখন তো মাঠেই, এখনো কিন্তু তারা স্ট্যান্ড বাই, যে কোনো সময় আওয়ামী লীগ পিটানোর জন্য, যে কোনো সময় আওয়ামী লীগ ধরার জন্য, অথবা এই সরকার কিছু বললেই, একটা কিছু মিছিল হইলে দেখবেন বিদ্যুৎ দ্বারা মিছিল করতেছে, দেখবেন একদিন হয়তো সেনাবাহিনী গুলি করতেছে। এরা তো জনগণ না যারা বিদ্যুতের কথা বলতেছে, এরা জনগণ না। তো জনগণ হচ্ছে পাকি বীর্যরা, জনগণ হচ্ছে সালাউদ্দিনরা, জনগণ হচ্ছে নাহিদরা। যে কথা আমি বলছিলাম বাড়ি ভাই, এই যে জুতা, এই যে পুলিশ অফিসার সে জুতা না দৌড় না দিয়ে করবেটা কি? শুনেছি, জি বলেন। তার তো উপায় নেই আসলে, কারণ আমরা শুনেছিলাম যে ইউনুস থেকে একটা কমিশন করেছে, পুলিশ, স্বাধীন পুলিশ কমিশন করবে, আরো কত কিছু তো শুনলাম রে ভাই। এর নামে কত কিছু, যে জুতা আবিষ্কারের কথা বললেন আপনার মনে আছে, জুতা আবিষ্কার কবিতা আপনার মনে আছে, কত কিছুই তারা ওই জুতা আবিষ্কারের জন্য এই রাজ দরবারে কত না কসরত হলো, শেষ পর্যন্ত জুতা আবিষ্কার করলো মুসি। হ্যাঁ,
এইটা তো কি অবস্থা, এই যে জাতীয় ঐক্য কমিশন করে কোটি কোটি টাকা খরচ করলো, বিভিন্ন কমিশন করে এদেরকে যে পয়সা পুষা হলো, এই সুশীল শয়তানদেরকে, সুশীল বদমাইশদেরকে তারা যে পুষা হলো, আমাদের রেজাল্টটা কি রে ভাই? এই যে সংস্কার বলে সংস্কারের গালি করে, আমরা তো সংস্কারের বিপক্ষে না। সংস্কার তো হবে, এটা তো দুনিয়ার নিয়ম, এটা বিবর্তন। সংস্কার হবে যুগের সাথে সাথে মিলে। সংস্কার রাজনৈতিক দলের হবে, আওয়ামী লীগের সংস্কার আমরাও চাই। সংস্কার হবে প্রশাসনের সংস্কার, সব জায়গায় সংস্কার হবে। আমরা এগিয়ে যাও, আমরা তো টেক ব্যাক বাংলাদেশ করবো, টেক ফরওয়ার্ড বাংলাদেশ। এই জিনিসটা ক্লিয়ার, পরিষ্কার। আজকে তারেক রহমানের যে টেক ব্যাক বাংলাদেশ, তার মানে কি? টেক ব্যাক বাংলাদেশ মানে পাকিস্তানে ফিরে যাও, অন্ধকার যুগে ফিরে যাও। এই তো হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। টেক ব্যাক বাংলাদেশ এইখানে বর্বরতার যুগে সুজে যাও, যার যাকে ইচ্ছা রেপ করবে, যার যাকে ইচ্ছা ধরে মারবে, এই হচ্ছে টেক বাংলাদেশ। ওই যে পাকিস্তানিরা বলেছিল বঙ্গবন্ধু কন্যা শাসনের সময়, আমরা সবাই জানি, দেখেছি, আমাদের সিঙ্গাপুর কর্তব্য না, বাংলাদেশ সমান করে দাও, অর্থাৎ বাংলাদেশের সমান নিয়ে যাও, আমাদেরকে এগিয়ে নিয়ে যাও। ওরা কিন্তু বলে নাই টেক ব্যাক পাকিস্তান। এই স্বরাষ্ট্রমন্ত্রী আবার এখন ইদানিং চান্স পেলেই শেখ হাসিনার দেশে বিদেশ ফিরবে, তার দেশে সে ফিরবে না, ফিরবে না। হঠাৎ করে দুনিয়াতে হাওয়া বদল শুরু হয়েছে কিন্তু সব দিকে। কেন হবে না আমি বলুন তো, কেন হবে না? আপনি আজকে ডয়েচে ভেলে একটা রিপোর্ট পড়েছেন, আপনি দেখেছেন, আপনি সেটা? আমি বলতেছি, রিপোর্টটা আমি শেয়ার করছি, এটা বুঝছেন? আমি বলতেছি, আপনি এর আগে প্রথম আলোর কথা বলছেন না, তারপর আপনার উপর একজন দর্শক এই লিখছে, দেখেন প্রথম আলোর কথা লিখছে। আপনি প্রথম আলোর রিপোর্টের উল্লেখ করতেছিলেন, প্রথম আলোতে পড়ে এটা মনে হয়েছিল। হ্যাঁ, আপনি যিনি আমাকে প্রশ্ন করেছেন, এখন আমি প্রথম আলো যদি কিছু না নেত্রী পড়তেন কিনা সেটা তো নেত্রী জানেন, হয়তো না বলে উনাকে বলা হতো, উনার সে সোর্স ছিল প্রথম আলো। প্রথম আলো যে কি লিখছে, নেত্রীর কোনো অনুষ্ঠানে প্রথম আলো এবং টিভির কেউ ঢুকতে পারতো না, বা ডেইলি স্টারের, এবং নেত্রী পড়তেন না, কারণ সময় নষ্ট করা, প্রথম আলো পরে সময় নষ্ট করার মতো সময় ওনার ছিল না। হয়তো কেউ ওনাকে ব্রিফ করতো, এই জন্য তো প্রেস সেক্রেটারি রাখা হয়, হয়তো শেষের প্রেস সেক্রেটারি হয়তো ভুলও বুঝাইতে পারে ওনাকে, আমরা সেটা বলতে চাচ্ছি না নাইমুর রহমান সম্পর্কে, উনি নেত্রী নির্ধারণ করেছিলেন, তো নেত্রী পড়তেন। এখন আমি যদি প্রথম আলোর যে কথাটা বললাম, আমি তো পড়ি নাই ওইটা। আজকে আমি যে আপনাদের সাথে কথা বলবো, আমি যদি প্রথম আলো একটু না পড়ি, কিছু ইনফরমেশন যদি না পাই, বা যেদিন আমি কথা না বলে আমি কথা বলবো কি করে, আমি যদি না শুনি, ওইটা কিন্তু প্রথম আলোর অনুষ্ঠান ছিল না, ওইটা সাহিত্য দিস পাশে ওই আমতারেকও ছিল বসা, দেখছি আমি একটু শুনছি যে ওই যে তার কথাটা সে বললো, তো আমাকে প্রশ্ন করেনি। আপনাকে ধন্যবাদ, ওর নামটা আমার বাড়ি যদি বলেন সুবিধা হয়। ওনার নামটা হচ্ছে সৈকত হাসান। শওকত হাসান, নামটা খুব সুন্দর, সৈকত। তো আপনি অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন, এবং আমি ওই বলেই ওইটা শুনেই কিন্তু আমি আর শুনি নাই, আমার সেই সময় নাই পুরা 20 মিনিট তার বক্তব্য শোনার, কারণ কোনো প্রয়োজন নাই। সে বলেছে এই সরকারটা তাদের অনেক কষ্টের সরকার, অনেক বেদনার সরকার, তার সে বলে দিচ্ছে। এবং তাদের আচরণে দেখবেন, মহিউদ্দিন থেকে শুরু করে প্রথম আলো প্রতিটি গ্রুপের, মতিউর রহমানের আচরণ দেখবেন, তারা এই আওয়ামী সরকারের বিরুদ্ধে, বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে যে তারা যা কাজ করেছে পতনের জন্য, সেইটা এইখানে তারা বারবার প্রমাণ করে দিচ্ছে। অর্থাৎ আগামীতে আমরা যখন আবার ফিরবো, বঙ্গবন্ধু কন্যা বলেছেন না, কিন্তু তিনি এটাও বলছেন ভুল, এরা কিন্তু একটা হলো ভুল, একটা অপরাধ। এরা কিন্তু অপরাধ করেছে, এরা ষড়যন্ত্র করেছে। যারা ষড়যন্ত্র বুঝতে না পারে, বিভ্রান্ত হয়ে তারা ভুল করেছে। ভুল সংশোধনে তারা আজকে বিভিন্ন জন দেখবেন, ওই জুলাই যুদ্ধ নামে পরিচিত কিছু লোকজন তার ভুলের কথা স্বীকার করতেছে, তারা মাপ চাইতেছে জনগণের কাছে। আজকে ওই দিন দেখলাম অভিনেত্রী ইলোরা গহর, সেও মাপ চাইতেছে। সে বলছে আমি জয় বাংলার লোক, আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আমাদেরকে বিভ্রান্ত করা হয়েছিল। এইভাবে অনেকেই কিন্তু সেরেছে। ওই দিন দেখলাম কে সুনেত্রা না কিনা, আমাদের নাটকের নায়িকা, সে বলছে গুড বাই জুলাই,
আমি তোমাদের ঘৃণা করি, সেও কিন্তু লাল পতাকা ছিল, অনেকেই ছিল। সেটা হচ্ছে তাদের ভুল। কিন্তু যারা ষড়যন্ত্র করেছে তারা এটা ভুল, এটা অপরাধ। প্রথম আলো কিন্তু প্রথম সারির অপরাধকারী, তাদের বিচার হতেই হবে, তাদেরকে তো ছেড়ে দেওয়া যাবে না। বঙ্গবন্ধু মাফ করেছেন, বঙ্গবন্ধু কেন কয়েকবার এদেরকে, এত কিছু করার পরে বঙ্গবন্ধু কেন কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। তারপর তার ষড়যন্ত্র, কারণ তারা ষড়যন্ত্র না করলে ডলার খাবে কি করে, ডলার খেয়েছে তারা। এই জন্য বললাম রে ভাই, আমি প্রথম আলো না যদি পড়ি, একটু যদি না দেখি তাহলে কি করে বলবো, আর যদি ওদের কথা একটু না শুনি, এই জন্য কথাটা বললাম, মানুষের বোঝা উচিত। ধন্যবাদ আপনাকে সৈকত, আপনাকে প্রশ্ন আমার করার জন্য। আমি সাধারণত পড়ি না, আমি শুধু হেডিংটা পড়ে। আরেকজন হচ্ছেন, তার নাম হচ্ছে ইব্রাহিম আবু তাহের। হ্যাঁ, হুমকি আছে তার কথায়, আমরা চাই তোমরা সহ আসো। নেত্রী দেশে আসবে তো হুমকি দিয়া বলছে আমরা চাই তোমরা সহ আসো। প্রথমত ভাই আমি আপনাকে ধন্যবাদ, আমাকে হুমকি দেন না, আহ্বানটার মধ্যে কি আছে আমরা বুঝতে পারছি। তোমরা সহ আসো। কাউকে অনলাইনে এসে, আপনার বয়স আমি জানি না, আমার বয়স আপনি জানেন না, প্রথমে তোমরা বলাটা আমি মনে করি এটা কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না। কারণ আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি না। এই শব্দেই বোঝা যাচ্ছে আপনি আমার সম্ভবত আমাকে হুমকি দিচ্ছেন। প্রথমত আমি বলি, আমি কিন্তু 75 পরিবর্তী রাজপথের যোদ্ধা, বয়স আমার প্রায় 65। আমি 5ই আগস্টের পরে আত্মরক্ষার জন্য দেশ ত্যাগ করিনি। আমি 95 সালে পারিবারিক কারণে আমি বিলেত প্রবাসী হয়েছি। এরপর থেকে আমি সরাসরি রাজনীতি করি না। আমি বঙ্গবন্ধুকে নিয়ে, আমার বিভিন্ন বঙ্গবন্ধু পরিবারের নিয়ে আমার বই আছে, আমি সেই জন্য আমি ওনাদেরকে এখনো পড়ি। আমি বঙ্গবন্ধুকে জানতে চেষ্টা করি, নেত্রী সম্পর্কে জানার চেষ্টা করি, সাংবাদিকতা কিছু করেছি, এখন ওই যে মধ্যে মধ্যে অনলাইনে কথা বলি, আর মধ্যে মধ্যে লেখালেখি করি। কি হচ্ছে আমার কাজ? আমাদের কাজ হচ্ছে কলমের মাধ্যমে বা বক্তব্যের মাধ্যমে মানুষের বিবেকটাকে জাগ্রত করে দেওয়া। আমি যদি আমি যাদের উদ্দেশ্যে আপনি বলেছেন, আমার মনে হচ্ছে যারা আমি 5ই আগস্টের পরে যদি আসতাম, জুলাই সন্ত্রাসের কারণে, তাহলে আমাকে এই প্রশ্নটা আমাকে করা যাইতো। আমি আওয়ামী লীগ সরকারের মধ্যে সময় কিন্তু যাইনি, কোনো সুযোগ সুবিধা নেইনি। সুতরাং আমার মনে হয় প্রশ্ন আমাকে না করলেই আমি খুশি হইতাম। আমার অবস্থান থাকলে আমি আসতাম। আমি কিন্তু 75-এর পরে ছাত্রলীগ করেছে, বোঝাটা আর বলতে হবে না, বিষয়টা আপনি বুঝে নেন। আমরা ভয় পেলে ওই সময় জিয়াউর রহমানের চোখ রাঙানি আর সহ্য করে আমরা ওই সময় ছাত্রলীগ করতাম না। ধন্যবাদ। এই যে আমাদের যে চিফ প্রসিকিউটর, মানে করতে করতে এরা মুখে কিছু সামলায় না, জাফর ইকবাল সম্পর্কে কিভাবে কথা বলে নাতিপুতি বলে ট্যাগ দিয়ে তাদেরকে চরিত্র হনন করেছে। জাফর ইকবাল সাহেব যে আমি আর রাজাকারের বিশ্ববিদ্যালয়ে আর কোনোদিন আমি যাব না। এই জাতীয় জ্ঞান পাপীদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত। এগুলো আমাদের শিক্ষক নামের কলঙ্ক। একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক হিসেবে সবাই তাকে সম্মান করত। যে ব্যক্তি একটি শেখ হাসিনা বলেছে রাজাকারের নাতিপুতি, এই বলে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদেরকে রাজাকার হিসেবে ট্যাগ দিয়েছে, সেটার প্রতিবাদ স্বরূপ আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা বলেছে যে রাজাকার কে বলেছে স্বৈরাচার। তারা স্বৈরাচার এই অংশটা বাদ দিয়ে শুধু রাজাকার বলে, রাজাকারের নাতিপুতি বলে ট্যাগ দিয়ে তাদেরকে চরিত্র হনন করেছে। যে সাধারণ ছাত্রছাত্রী যারা একটা ন্যায্য আন্দোলনে ন্যায্য দাবি বাস্তবায়ন করতে গিয়ে তাদেরকে উল্টো একটা মিথ্যা এবং একটা রাজাকারের ট্যাগ দিয়ে তাদেরকে চরিত্র হনন করেছে, সারা দুনিয়াতে তাদেরকে হেয় প্রতিপন্ন করেছে। সেই কারণে এবং জাফর ইকবাল সাহেব 3 স্তর বিশিষ্ট ভার্জিন এবং ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাই পানিতে দুর্গন্ধ হয় না। ক্ষতিকর অতিবেগুনি রশ্মি প্রতিরোধ করে পানিকে রাখে ঠান্ডা এবং ব্যাকটেরিয়া মুক্ত। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তিনি বলছেন যে ঘৃণা বিদ্বেষ করে বলছেন যে আমি আর রাজাকারের বিশ্ববিদ্যালয়ে আর কোনোদিন আমি যাব না।
এই যে উনি কথাটা বললেন, এটা উনি তার জ্ঞান পাপী হিসেবে জ্ঞান পাপীর মতো একটা বক্তব্য ছিল, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এখানে কিন্তু তারা রাজাকার এর নাতিপুতি না, তারা ছিল সাধারণ ছাত্রছাত্রী। তারা প্রতিবাদ স্বরূপ এই কথাটা বলেছে যে রাজাকার রাজাকার, কে বলেছে? স্বৈরাচার 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 এই অংশটা বাদ দিয়ে জাফর ইকবাল সাহেব শুধুমাত্র রাজাকার রাজাকার এই অংশটাকে জাতির সামনে তুলে ধরে তিনি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন না বলে রাজাকার তো প্রমাণিত, রাজাকার নাতিপুতি যে বলছে এটা প্রমাণিত। উনি তো বিএনপি করে না। আজকে বলতেছে যারা আজকে সমগ্র বিশ্ববিদ্যালয় যতটা বিশ্ববিদ্যালয় আছে সবগুলোই তো রাজাকারদের দখলে। জাফর ইকবাল কোন জায়গায় বল করলেন? উনি তো মুক্তিযোদ্ধার সন্তান, উনি মুক্তিযোদ্ধার সন্তান। উনার বাবাকে সেনাবাহিনী গুলি করে, পাকিস্তান সেনাবাহিনী গুলি করে হত্যা করেছে। জাফর ইকবাল মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। বিজ্ঞান যা লিখছে সম্পদ, বাংলাদেশের বিশাল একটা সম্পদ, অবশ্যই সম্পদ। উনি এসেছিলেন আমেরিকান নাগরিক, উনি এসেছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রথম। আসলে ওনার তো কোনো ক্ষতি ছিল না। উনি বাংলা শাহজাহান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা শাহজালাল, এটা বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওইটা এরশাদের সময় ইয়ে হয়েছিল। হুমায়ুন রশিদ তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আমার মনে হচ্ছে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, এরশাদ সিলেট গিয়েছিল যে আমরা প্রতিবাদ করেছিলাম এরশাদ, কিন্তু ওই সময় ঘোষণা দিয়েছিল সিলেটি মানুষকে ম্যানেজ করার জন্য, হুমায়ুন রশিদ দিয়েছিলেন। তো এই উনি যে বলেছিলেন আজকে কি একজন মুক্তিযোদ্ধা, কি উনি বলেছিলেন, আমি আর কি বলেছিলেন উনি, আমি আর বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবো না, গেলেই চোখে পড়বে শুধু রাজাকার রাজাকার, রাজাকারের বাচ্চা রাজাকার। আসলেও তো তাই। এখন কারা ডাকসু নিয়ন্ত্রণ করতেছে? কারা ডাকসু এই যে সবগুলো বিশ্ববিদ্যালয় সংসদ কারা নিয়ন্ত্রণ করতেছে? কারা করতেছে? আজকে যদি কলেজগুলো হয়, মেডিকেল কলেজগুলো হয়, সব জায়গায় দেখবেন। কয়েকদিন আগে তো দেখলাম ছাত্র শিবিরের মধ্যে মিছিল হচ্ছে, ছাত্রদেরকে এদেরকে রাজাকার বড় স্লোগান দেয় নাই। তাইলে যে দলের হয়ে অ্যাটর্নি যে এই চিফ প্রসিকিউটর কথা বললো, সে তো বিএনপির লোক। সেই দলের লোকজন তো আজকে এদেরকে, যাদেরকে জাফর ইকবাল রাজাকার বলেছেন, এবং যারা ওই যে সাধারণ ছাত্রছাত্রী বললেন, এইটা তো একটা লেবাস তাদের। যারা সাধারণ ছাত্রছাত্রী, যারা ওই সময়ে একেবারে জেনজি থেকে শুরু করে অংশ নিয়ে যারা মুক্তিযুদ্ধের পক্ষের, তারা এখন কি বলছে? তারা বলছে আমরা তো বুঝতে পারি নাই 24কে মুক্তিযুদ্ধের 71-এর বিপরীতে দাঁড় করাবে, আমরা তো বুঝতে পারি নাই বঙ্গবন্ধুকে অপমান করবে। আমাদেরকে সেই সময় সেটা বলা হয় নাই। সেই সময় কি বলা হয় যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের স্থান নেই, বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হয়েছে, একজনও যদি আমার হয় তার কথা ন্যায্য কথা বলে আমি তার কথা শুনবো। তারপরেই 5ই আগস্টে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো। বলা হলো কি করা হলো? এ পর্যন্ত বলা হলো কি করা হলো? কি হয়েছে আজকে দেশে বিদ্যুতের যে সংকট, প্রধানমন্ত্রী যে স্বীকার করেছে আজকে বিদ্যুৎ সংকট হচ্ছে, সেইখানে আমাদের টুকু মন্ত্রী সে বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করাইল। এত লম্বা পল্লী বিদ্যুতের লাইন নষ্ট হয়ে গেলে ঠিক করার জন্য কোনো জায়গায় লোডশেডিং হচ্ছে, সারা বাংলাদেশে লোডশেডিং, ঢাকায় লোডশেডিং হচ্ছে, মন্ত্রী সবাই লোডশেডিং হচ্ছে, লেখাপড়া করতে পারতেছে না বাচ্চারা, কোনো উৎপাদন হচ্ছে না, কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে। আজকে আবার দেখলাম সেই টুকুমন্ত্রী বলেছে এই যে আমাদেরকে ধৈর্য ধরতেই হবে। গ্যাস আমরা চেষ্টা করতেছি, চেষ্টা সবাই করে, আমরা চেষ্টা করতেছি সমস্যার সমাধানের জন্য। আজকে একটু ফিরে স্বীকার করতেছে সমস্যাটা আছে, এতদিন তো কোনো সমস্যাই নেই, কারণ আমাদের মন্ত্রী কোনো সমস্যা দেখে না। যেমন আমি শুধু বিএনপির মন্ত্রী বলবো না, রিগার্ডলেস সকল সরকারের মন্ত্রী কোনো সমস্যা দেখে না, যখন মন্ত্রী হয়ে গেলে কোনো সমস্যা দেখে না। চাঁপাইনবাবগঞ্জে দেখলাম ওই যে নামটা কি ছিল, হারুন রশিদ, উনি তো এমপি না, ওনাকে জনগণ যখন ধরছে বলছে আমাকে কেন বলতেছেন, আমি তো আপনাদের মন্ত্রী, এমপি না। মানে উনি আর এখন জনগণের এই বিদ্যুৎ নিয়ে কথা বলবেন, যেহেতু উনি এমপি না, আমার এমপি বানাইলেই আমি আপনাদের সমস্যার সমাধান। এইটা তো রাজনীতি নাকি? এরপর আজকে ওই যে বাই চান্স নতুন বাংলায় নতুন বন্দোবস্তের কথা বলে মন্ত্রী হওয়া জুনায়েদ সাকিব বলতেছে আজকে, আপনি নিশ্চয় দেখেছেন ভিডিওটা, যে মালয়েশিয়া গ্যাস দিতে চায়,
আনার জন্য যে কন্টেইনার লাগে সেই কন্টেইনার আমাদের নাই, সেইটা চায়না ঠিক করে দিতে হলে 2 বছর লাগবে। তার মানে আমাদেরকে বলতে যে আপনারা ভাই 2 বছর লোডিং শেডিং নিয়েই থাকেন, এতদিন আমরা বাঁচতে তো রে ভাই, এই মানুষ কি বাঁচবে, দেশটা কি বাঁচবে? এইটাই তো তোমাদের টেক ব্যাক বাংলাদেশ। আর বঙ্গবন্ধুর কন্যার এই ছিল টেক ফরওয়ার্ড বাংলাদেশ। এই যে কোথাও লজ্জা করে না নতুন বন্দোবস্তের মন্ত্রী, তোর লজ্জা করে না? এলাকায় তো নয় মহিলা যারও মিছিল করছিল এমনি করছিল, তুই তো এলাকায় যাইতে পারবি না মন্ত্রী না হইলে, মন্ত্রীও যাইতে পারিস কিনা দেখ না তুই যাইতে পারিস কিনা। এই যে চিফ প্রসিকিউটর বললো, এটা তো আরেক ইয়ের মতো বললো, ওই যে সাকিব সম্পর্কে যায় যে হঠাৎ কিছু হয়ে গেলে যে অবস্থা হয় আর কি, হঠাৎ হয়ে গেছে না জাহিদ প্রতি সাকিব সম্পর্কে যে কথা বললো চিফ প্রসিকিউটর একইভাবে বিশ্বের স্বনামধন্য একজন শিক্ষক, সারা বাংলাদেশের ছাত্রদের একজন আইকন, তিনি তার সম্পর্কে বলতেছে জ্ঞান পাপী, তিনি জ্ঞান পাপী। এই চিফ প্রেসিডেন্ট কোর্টে ট্রাইব্যুনালের বাইরে পুলিশ ছাড়া যাইতে পারবে নাকি? গুলিস্তান ঘুরে আসো তো পুলিশ ছাড়া, কোন ক্যাম্পাস ঘুরে আসো তো সে পারে কিনা? পারবে না তো। জনগণ ধরবে, এখন তো আপনার বাড়ির নেতৃত্ব লাগে না, জনগণ তখন মিছিল করতেছে। এই যে বঙ্গবন্ধু কোন যে আজকে যদি এই বিদ্যুতের সংকট বলতেছে, এটা সব স্বৈরাচারের আমলের সমস্যা। আরে বাবা, স্বৈরাচার আমলে তো তোদের বাসার স্বৈরাচার আমলে কোনো বিদ্যুৎ সংকট ছিল না, হাসপাতাল সংকট ছিল না, হাবে তো লোক মারা যায়নি, করোনায়ও মৃত্যুর সংখ্যা অনেক কম ছিল। উনি তো বসে থাকতেন না, উনি হাওয়া লাগিয়ে বেড়াইতেন, নিজে এইগুলো সমাধানের চেষ্টা করতেন, নিজে উদ্যোগ নিতেন। আজকে এই যে উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সবগুলা বন্ধ হয়ে গিয়েছে, দেশটা চলবে কি করে? আমি কে ক্ষমতা, সেটা বিষয় না এখন পারি। এখন বিষয়টা হচ্ছে আমার দেশের মানুষ বাঁচে, এই কৃষকের তো কোনো দোষ নেই। শ্রমিক কৃষক তো কৃষি উৎপাদন করতে পারবে না, সেচ করে বিদ্যুৎ তারা কিভাবে সেচ করবে বলুন? বিদ্যুৎ গ্যাস না তাহলে কি করে সার উৎপাদিত হবে বলুন? কত কিনে আনবার, ভারত কত দিবে? ভারত কোনো সার দিচ্ছে না, এখনো সিদ্ধান্ত নেয় নাই, কারণ ভারতের তো সারের প্রয়োজন আছে। একমাত্র প্রতিযোগী রাশিয়া, আমেরিকা কিন্তু সার উৎপাদন সেইভাবে করে না, রাশিয়া সার উৎপাদন। আপনি তো রাশিয়া থেকে আনবেন না, কারণ আপনি আমেরিকার সাথে চুক্তিবদ্ধ, আপনি পারবেন না। শেখ হাসিনা সেটা করতে পেরেছিলেন, আপনি তো চুক্তিবদ্ধ। সেখানে অপরাধ ছিল যে উনি রাশিয়ার সাথে সম্পর্কটা বজায় রেখেছিলেন, আমেরিকার সাথে, এইটা একটা অন্যতম অপরাধ ছিল ওনার আমেরিকার দৃষ্টিতে। পারবেন না তো, আপনি কিন্তু আনতে গেলে ইউরোপিয়ান কান্ট্রি আপনার গলায় ধরবে, গামছা দিয়ে ধরবে, আপনি সেটা পারবেন না। সুতরাং দেশটা চলবে কি? এই যে কৃষকের দোষটা কি ভাই? শ্রমিকের অপরাধটা, ওরা তো রিজিমও চেঞ্জ করে, ওরা তো চাচ্ছে ওনার নেত্রী আসুক, তো যিনি ওনাদেরকে আদর করবেন, বাঁচাবেন, মায়ের মতো আগলে রাখবেন, তিনি আসলে সব সমস্যা হয়ে যাবে। উনিও তো আলাদিনের যারা পাননি, দেশটাকে যেভাবে টেক ব্যাক করেছে এরা, সেই যে বঙ্গবন্ধু কন্যা যখন 2009 ক্ষমতা নেন, সেই সময় 2001 যখন ক্ষমতা ছেড়ে আসেন, সেই সময় ছিল তারেকের ওই খালেদা জিয়ার সময়ে 96 পর্যন্ত 3000 মেগাওয়াট, সেইটাকে তিনি উন্নীত করে 5 বছর 500 মেগাওয়াট বাড়িয়েছিলেন প্রথম দিকে, তো উনি প্রধানমন্ত্রী। এরপরেই তো সরকারের ষড়যন্ত্রের মাধ্যমে আবার সরকারের পতন হলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারলো না। উনি যখন ক্ষমতাটা নেন, আবার ওই যে রেখে এসেছিলেন 3,500, ওইটাই পাইলেন উনি 6 এসে, পরে আরো কমে গেল। সেইখান থেকে উনি প্রায় 45,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করলেন, ঘরে ঘরে শতভাগ বিদ্যুতায়ন করলেন। আজকে উনি তো জানেন এই কুইক রেন্টাল নিয়ে কম কথা হয়নি। উনি যদি কুইক রেন্টালের ব্যবস্থা না করতেন, দেশে বিদ্যুতের সমস্যার সমাধান কি হইতো? উনি তো কুইক রেন্টালের একটা আপাত ব্যবস্থা করে, তারপরে যে রূপপুর, আজকে যে রূপপুরের কথা বলা হচ্ছে, উনি থাকলে রূপপুর অবশ্যই সঠিকভাবে কাজ করতো, রামপাল হতো, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতো, সবকিছু কাজ। আচ্ছা, কিছুই কাজ করছে না, কারণ ম্যানেজমেন্ট ওরা জানে না। টুকু জানবে কি করে? তার কে? সে তো শেখ কামালের ফ্রেন্ড ছিল, সে তো সবসময় দান্দাবাদ একটা লোক, ক্ষমতা তার কিচ্ছু বুঝে, টুকু করবেটাকে। আরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই শিলক সালাউদ্দিন
কি করে যে তার জুতা একজন মানুষ বয়ে নিয়ে যাচ্ছে, সে হোক পুলিশ তোমার অধীনস্থ কর্মচারী, তার উচিত ছিল না বলে আপনি রাখান জুতাটা? সে কি করে? এই পুলিশ তার বাপের বয়সে হইতে পারতো না তার বাপের বয়সী পুলিশ অফিসার? মানে দুনিয়া আগাচ্ছে, মানুষের সম্মান নিয়ে চিন্তা করে। আর আমার নেতারা এবং এইটাই তো ডিফারেন্সটা তো এই জায়গায়। আপনি এই যে বঙ্গবন্ধু কেন আপনার বাংলাদেশ স্বাধীনতা চেয়েছেন? বাংলাদেশ বাঙালির ডিগনিটির জন্য, মানুষের সম্মান, বাঙালির সম্মান, বৈষম্যের অপসান, বাঙালিরা এগিয়ে যাবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার মূল উদ্দেশ্য শুধু একটা ভূখণ্ড ছিল না, একটি স্বনির্ভর বাংলাদেশ হবে, একটা সোনার বাংলা হবে, তার মানে এগিয়ে যাবে, নট টেক ব্যাক। বঙ্গবন্ধু কেন তাই করেছে। এই যে আমি বললাম যে এটা তার বাপার বয়সী হইতো, অন্তত তার বয়সী তো হবে না, তার বাপের বয়সী লোক হইতে পারে সে পুলিশ অফিসার, তোর অধীনস্থ। কিন্তু তুই কি একবার ভাবলি না, বিবেক বুদ্ধি একেবারেই লুপ হয়ে গেল? তোরা কি মনে করিস ফেরাউনেরও তো পতন হয়েছিল? হয় নাই? তোরা কি মনে করিস তোদের পতন তো 2006 হয় নাই? হয়েছিল তো, এর আগেও তো হয়েছে, 96 হয়। আরেকটা পতনের অপেক্ষায়, বিদ্যুতের বছর খুবই খারাপ। না, পতন তো হবেই। মানুষ এদেরকে টেনে নামাবে, এবার নেতৃত্ব লাগবে, নেতৃত্ব সৃষ্টি হয়ে যাবে। মানুষ শুধু অপেক্ষা করতেছে বঙ্গবন্ধু কন্যা আসলে পরে। এবং আমি বলতে পারি ওদের সাহস হবে না ওনাকে ফাঁসি দেওয়ার, কারণ সারা দেশ থেকে মানুষ ওনাকে রক্ষা করবে, এসে জনগণ রক্ষা করবে। তোমরা চাও না উনি ফিরুক, কারণ তোমরা চাও ওনার লাশটাও যদি বাংলাদেশে না আসেন, সেই সুযোগ তোমরা এবার পাবে না। রাজনীতি অর্থ কোনো ক্ষেত্রেই তোমরা বঙ্গবন্ধু কন্যার সাথে পারবে না। উনি চাইলে 5 তারিখে থাকতে পারতেন, কিন্তু যাননি। চাইলে তৎকালীন সময় তিনি ওয়াকারকে সরিয়ে অন্য কাউকে বসাইতে পারতেন, কিন্তু উনি চাননি, কারণ রক্তপাত হয়ে যাবে। উনি মানুষের রক্ত দেখতে চাননি। উনি এখানে আরেকটা বিষয় আছে, উনি যে চলে যাওয়ার পরে উনি দেখতে চেয়েছেন ইউনুস তো ফেরেশতা ছিল সবার কাছে। আমরা মনে করি ইউনুস আসলেই বোধহয় সব হয়ে যাবে, একটা মেশিন হয়ে যে সে আসলেই আমেরিকায় ডলারের পর ডলার। এবং ইউনুস বলতো এই যে আপনার কি আশিক চৌধুরী, এটাকে বলে কি বেলুন নাকি একটা ফ্লাইং আশিক চৌধুরী নিয়ে আসলো, আর কারে নিয়ে আসলো। এই যে 2 বছর 20 মাস একটা ভণ্ডামি করলো ইউনুস। যদি উনি বঙ্গবন্ধু কন্যা যদি সাময়িক ভাবে হলো, যদি আমরা এইভাবে চাইনি যেভাবে হোক, যদি ক্ষমতার পরিবর্তন না হইতে হলে কি ইউনুসকে আমরা চিনতে পারতাম না? আমরা কি বিএনপি কে আবার দুনিয়াটা চিনলো, ইউনুসকে চিনলো। শুধু এইটা তো প্রয়োজন ছিল। শুধু বঙ্গবন্ধু কন্যার সাথে রাজনীতিতে ওরা পেরে উঠতে পারবে না। ওরা এইবারের মূল উদ্দেশ্য হচ্ছে ওনাকে তো ওরা শাস্তি দিতে চায় না, পার সুযোগও নেই, সেটা ফাঁসিও দিতে চায় না। ওরা চায় ওনার মৃত্যুটা যেন স্বাভাবিক বাইরে হয়, কারণ উনি দেশে আসলে ওরা জানে দেশের অবস্থাটা কি হবে। এর আগেই যে অবস্থা, আমার তো মনে হচ্ছে আগামী 2 সপ্তাহ বিদ্যুতের জন্য মানুষ সারা বাংলাদেশ অচল করে দিবে। এখানে নেতৃত্ব লাগবে না। পুলিশ বাহিনী এখানে কি করবে? সেনাবাহিনী এখানে কি করতে পারে? জনগণের বিপরীতে দাঁড়িয়ে তো কিছু করতে পারবে না। আর পুলিশ বাহিনীর মেরুদণ্ড তো এমনিই ভেঙে দিয়েছো, এখন তাদেরকে দিয়ে জুতা বহন করাচ্ছ। কয়দিন পরে বলবা আমার বইয়ের কাপড়টা আয়রন করে দাও, তাই তো করাইবা। অনেক কিছু করবা, তোমরা করতে পারো, অনেক কিছু বলতে পারি না, মুখে লাগে, বলতে পারতাম। জুতা বহন করাইতেছো না, এই ফল কিন্তু সালাউদ্দিন পাবে। আর আমার ধারণা মনে হচ্ছে সালাউদ্দিনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আইন যে পরিস্থিতি দাঁড়াইছে, যে শিক্ষামন্ত্রী হিসাবে যেন মিলনেরও প্রায় দিন গড়িয়ে আসছে। আমার ধারণা সালাউদ্দিনের বোধহয় হয়তো তার প্রমোশন হইতে পারে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সে একেবারে কোন জায়গায় কারণ তার সেই যোগ্যতাই তো নাই। সালাউদ্দিনের একটা মন্ত্রিত্ব চালানোর কোনোটাই নেই। একটা পার্লামেন্টে দেখবেন তো একটা লোকও নাই যারা সংবিধান নিয়ে কথা বলতে পারে, আইন নিয়ে কথা বললে। ওরা পর্দা নিয়ে, ওরা যা বোঝে পর্দা নিয়ে কথা বলে। মুতা বিবাহ নিয়ে আজকে সংসদে আলোচনা, মুতা বিবাহ জায়েজ নাই কি? এইটা যে আমাদের সংসদ, এটা ভারের একটা গোপাল ভাড়ের আসর হয়ে গেছে এটা। আর সব জঙ্গিদের যে কোথায় আপনি ওইটা রয়েছে বেলেতে, এটা করেই আমি শেষ করতে চাই, বলতে চাইছিলাম। এটা ইম্পর্টেন্ট নিউজ কিন্তু এটা, বুঝছেন, এই জঙ্গি বিষয়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনে থাকা একটি বিশেষায়িত পর্যবেক্ষণ দলের তৈরি প্রতিবেদনে 2025 সালের ভারতের দিল্লি লালকেল্লার সামনে বিস্ফোরণের পেছনে আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখা AQIS ছিল বলে জানানো হয়েছে। এটা কিন্তু নিরাপত্তা পরিষদের অধীনে দেখে সংস্থার কাজ করে বিশ্বের পর্যবেক্ষণ দল। AQIS বাংলাদেশ সেল প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেও, মানে আল কায়দার ভারতীয় যে শাখা AQIS ওইটা পিছনে ছিল, এখন তারা বাংলাদেশ শাখা প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেও UNSC মনিটরিং এই রিপোর্টে বলা হয়েছে। তারা সন্দেহ প্রকাশ করছে ওই যে ভারতীয় যে আল কায়দার যে শাখাটা আছে, তারা যা লালকেল্লা আক্রমণ করেছিল করেছিল, তারা বাংলাদেশে তাদের শাখা গঠনের চেষ্টা করতেছে। আপনি মিলান সজীবদের জয়ের 5 তারিখের বক্তব্য জঙ্গি সম্পর্কে, আপনি মিলান আজকে কালকের ওই যে কয়েকদিনের বোমার বিষয়টা, তার মানে কি? এইটা ডয়েচে ওয়েলে রিপোর্ট করছে, আমরা সবাই জানি ডয়েচে ওয়েলে জার্মানি একটি নিরপেক্ষ সংবাদ মাধ্যম, এবং যে প্রতিষ্ঠানটি প্রতিবেদন করেছে এই নিয়ে, সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদের সাথে একটি বিশেষায়িত প্রতিনিধি দলেরা। এটা কিন্তু মারাত্মক বিষয়। এই জন্য আমি বললাম যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র যে হয়ে গিয়েছে, সেটা টেক্সটবুক বাংলাদেশ, পাকিস্তান যেমন জঙ্গি রাষ্ট্র, বাংলাদেশকে আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করে ফেলেছে অলরেডি। আর জানি না আমাদের বাগ্যিক শেষ করবো সুধীর ভাই, একটা জিনিস শেষের আগে আপনাকে দেখাই। বঙ্গবন্ধুর গবেষণায় তো জীবনের বড় অংশ আপনি সময় দিলেন। আজকে বাংলাদেশে এই জেনারেশনের হাতে বঙ্গবন্ধুর আমি 2009 যে প্রজন্ম, যে নতুন প্রজন্ম 2008-এ আমাদেরকে অধিক পরিমাণে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছিল, তাদেরই অংশ পরবর্তী প্রজন্ম এসে জুলাই সন্ত্রাসে তারা অংশ নিল, একটা অংশ বিভ্রান্ত হয়ে যেভাবে নিল, কিন্তু তারা এখানে বঙ্গবন্ধুকে ব্যবহার করেছে ওই যারা ওই প্রজন্ম না, এর মধ্যে কিন্তু আমরা দীর্ঘদিন ক্ষমতায় ছিলাম, মুজিব বর্ষ পালন করেছি, বিভিন্ন জায়গায় ভাস্কর্য করেছি, বিভিন্ন মুজিব কর্নার করেছি। আমাদের একটু এই জায়গায় ভাবার বিষয় আছে। এই বইয়ে পুস্তকে আমরা সেইটা সংযোজন করেছি। বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী আমরা প্রকাশ করেছি বাংলা এবং ইংরেজিতে, হাজার হাজার কপি। আমি একটা ওদের লন্ডনে বই মেলা হয়, আপনি জানেন, প্রতি বছরই আমি এর সাথে যুক্ত ছিলাম। প্রতি বছরই হাই কমিশন একটা স্টল দিত। ওরা আত্মজীবনী আনতো, কিন্তু বিক্রি করতো না। আমি বুঝলাম না কেন ওরা বিক্রি করতো না, আনতো প্রদর্শনীর জন্য। এই জন্য জনমতের একবার খুব প্রকাশ, আপনি চিনেন ওনাকে, জনমতের সাবেক সম্পাদক নবাবুদ্দিনকে আপনি ভালো করে, উনি একদিন খুব প্রকাশ মেলাতেই করেছেন, কেন করবে না ওরা। আমি যে প্রশ্ন করতে চাচ্ছি, আমরা এই 15-16 বছরে নিজেরা বঙ্গবন্ধুর দল ক্ষমতায়, আমরা কেন এই প্রজন্মকে বঙ্গবন্ধু চিনাইতে পারলাম না, 32 নম্বর চিনাইতে পারলাম? এই জায়গাটা আমাদের চিন্তা করত। অনেকেই বঙ্গবন্ধু সব আত্মজীবনী গড়ে শুভ পায়, কতটুকু পড়েছে ওরা, পড়লে কতটুকু আত্মস্থ করেছে? আজকে বঙ্গবন্ধুর দলের কিছু মন্ত্রীর বিরুদ্ধে সত্য মিথ্যা আমি জানি, দুর্নীতির অভিযোগটা কেন উঠবে? যদি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সে খুব পরে থাকে, সে তো সামান্যতম দুর্নীতিবাজ হইতে পারে না, সে কখনো জমিদারের আচরণ করতে পারে না। কর্মীদের সাথে বঙ্গবন্ধু কিন্তু স্যার ছিলেন না। বঙ্গবন্ধু কারো কাছে মুজিব ভাই, কারো কাছে পরিবারের কাছে মিয়া ভাই, কারো কাছে বঙ্গবন্ধু, এইটাই তো ছিলেন। ছাত্র যা কারো কাছে মুজিব সাহেব ছিলেন, কেউ কেউ বলতেন তারা একটু কিন্তু উনি খুব স্যার ছিলেন না। উনার সাথে দেখা করতে বা কথা বলতে গেলে এত কাঠগড় পোয়াতে হতো না,
সহজে মানুষ দেখে। আর 32 নম্বরটাও দেখবেন এমন ভাবে তৈরি করা হয়েছিল সাধারণ মানুষ এখানে যেতে। সেই বিষয়গুলো আপনি 5ই আগস্টে হঠাৎ করে 32 নম্বরে আক্রমণ হলো কেন? কেন এই প্রজন্ম 32 নম্বর কেন কিছু জানলো না? এটা তো শুধু বঙ্গবন্ধু বাড়ি ছিল না, এটা তো মুক্তিযুদ্ধের ইতিহাস। আমাদের এই জায়গায় বুঝতে হবে। আমরা কিন্তু ওই যেগুলো শত শত মুজিব কর্নার করলাম, আমি অনেক বই করলাম, কেন আমি পড়াইতে পারলাম না, আমি কেন বুঝাই, এটা আমার ব্যর্থতা।